বিশ্বম্ভর মিশ্র তথা নিমাই সন্ন্যাস তথা মহাপ্রভু শ্রীচৈতন্য এই যুগাবতারের ধার্মিক সামাজিক কর্মকাণ্ড নিয়ে আমরা আগে একটি পর্ব করেছি। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই মহামানবের দেহাবসান বা অন্তর্ধান বা তিরোধানের সময় নিয়ে নানা মুনি নানা মত। আমাদের এই পর্বটি এই সত্য সন্ধানে। আমাদের আলোচনার আধার শ্রী রজতপালের চৈতন্য শেষ কোথায় এই গ্রন্থটি। বাংলার এক অশান্ত সময়ে 1486 সনে বর্ধিষ্ণু বিদ্যাচর্চা কেন্দ্র নবদ্বীপে বিশ্বম্ভর মিশ্র জন্ম নিলেন। 18 বছরের মধ্যেই বিশ্বম্ভর মিশ্রের পিতৃবিয়োগ হয়। তিনি পিতার পিণ্ডদানের জন্য গয়া গমন করেন এবং পথে ভাবাবিষ্ট হন। ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নেন। বিনম্র বৈষ্ণব হয়ে ফিরে আসেন এবং নাম সংকীর্তন শুরু করেন। মাত্র বছরখানেক নাম সংকীর্তন করে 1510 সনে কেশব ভারতীর কাছে ব্রহ্মচর্যে দীক্ষিত হলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে পুরী রওনা দিলেন দলবল সহ। প্রায় 23 বৎসর কাল নীলাচলে বৈষ্ণব ধর্মের লালন ও প্রচার করে শ্রীচৈতন্য অন্তরিত হলেন। ঠিক কোন দিবসে চৈতন্যদেবের অন্তর্ধান হয়েছিল সে নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক রয়েছে। আশ্চর্যের বিষয়, এক বিরাট সংখ্যক বিদ্বজন নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই 31শে আষাঢ় 1455 শক বা 29শে জুন 1533 খ্রিস্টাব্দ তারিখটিকে চৈতন্যের অন্তর্ধানের দিন বলে মেনে নিয়েছেন। পঞ্চসখাদের অচ্যুতানন্দ, দিবাকর দাস, ঈশ্বর দাস এবং রামানন্দ ঘনিষ্ঠ মাধব পট্টনায়ক আমাদের জানিয়েছেন অক্ষয় তৃতীয়ার দিনে ঘটেছিল সেই অন্তর্ধান। বাঙালি গবেষকেরা সম্ভবত জয়ানন্দ এবং লোচন দাস বলেছেন বলেই তারা আষাঢ় মাসকে স্বীকার করেছেন। ব্যতিক্রম একমাত্র প্রভাত মুখোপাধ্যায়। তিনি অক্ষয় তৃতীয়া ও আষাঢ় শুক্ল পঞ্চমী এই দুই সম্ভাব্য দিন নিয়েই আলোচনা করেছেন। জয়ানন্দ প্রথম চৈতন্যদেবের দেহত্যাগের এক বাস্তবসম্মত কারণ আমাদের জানিয়েছিলেন তাঁর চৈতন্যমঙ্গল কাব্যে। আষাঢ় বঞ্চিতা রথ বিজয় নাচিতে, ইটাল বাজিল বাম পায়ে আচম্বিতে। তিনি বললেন 6 দিনে পায়ের আঘাত বেড়ে উঠল, তারপর মায়া শরীর থাকিল ভূমে পড়ি, চৈতন্য বৈকুণ্ঠ গেলা জম্বুদ্বীপ ছাড়ি। ডক্টর অমূল্যচরণ সেন এবং ওড়িয়া সদাশিব রথ শর্মা বিশ্বাস করেন টোটা গোপীনাথের বাঁধানো উঠোনে দুটি তুলসী মন্দিরের প্রাচীনটির তলে শ্রীচৈতন্যের সমাধি রয়েছে। কিন্তু জয়ানন্দ কেবল ইঁটের আঘাতে মৃত্যুর কথাই বলেননি, বলেছেন আরও অনেক কথা যা নিয়ে আলোচনা করা হয় না। জয়ানন্দ একটি অন্য ইঙ্গিতও আমাদের দিয়ে রেখেছেন। 28 বৎসর আমি নীলাচলে রহি, স্থানান্তরে যাব আমি নিষ্কপটে কহি। বিনা কপটতায় চৈতন্যদেব বলছেন বহুদিন নীলাচলে অর্থাৎ একস্থানে বাস হয়ে গেছে, এবার তিনি অন্যত্র চলে যাবেন। এবং এ কথাও চৈতন্যদেব বললেন পরদিন দশদণ্ড রাত্রিতে তিনি চলে যাবেন। পণ্ডিত গোসাইকে কহিল সর্বকথা, কালী দশদণ্ড রাত্রে চলিব সর্বথা। এসবের আগে চৈতন্য অদ্বৈত আচার্যের সঙ্গে নিভৃতে বিশেষ কথা বলে নিয়েছিলেন। অদ্বৈত চলিলা গৌড় দেশ, নিভৃতে তাহারে কথা কহিল বিশেষ। জয়ানন্দ অনেকগুলি কথা বলেছেন অদ্বৈত আচার্যের সঙ্গে গোপনে অনেক সলা পরামর্শ হয়েছিল। তারপর অদ্বৈত গৌড়ে চলে গেলেন। মেলভিন কেনেডি, প্রফুল্ল কুমার সরকার এবং রমাকান্ত চক্রবর্তী মনে করেছেন চৈতন্য জলে ডুবে মারা গিয়েছিলেন। দীনেশচন্দ্র সেন, রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং অমূল্যচন্দ্র সেন এই মতকে একেবারেই মেনে নেননি। তুহিন মুখোপাধ্যায় এ নিয়ে আলোচনা করেছেন, আমরা দেখে নেব বিষয়টি। কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, এই মতো রাসের শ্লোক সকলই পড়িলা, শেষে জলকেলি শ্লোক পড়িতে লাগিলা। এই মতো মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে
আইটোটা হইতে সমুদ্র দেখে আচম্বিতে। কৃষ্ণের জলকেলি এই কথা আলোচনা করতে করতে চাঁদের আলোয় সমুদ্রের চিকচিক করা জলকে যমুনা মনে করে ঝাঁপ দিলেন সকলের অলক্ষ্যে। তরঙ্গের টানে তার দেহ কোণারকের দিকে চলে যায়। এক ধীবর তার দেহ উদ্ধার করেন এবং সকালে স্বরূপ দামোদরেরা সেই দেহ ফিরে পান। এই অংশটুকু মাত্র গ্রহণ করে অনুমান করা হয়েছিল সমুদ্রের জলে ডুবে চৈতন্যদেবের প্রয়াণ ঘটেছিল। কিন্তু কৃষ্ণদাস তো শুধু এটুকুই লেখেননি, তারপরে বিস্তারিত লিখেছিলেন যে সে দেহে প্রাণের লক্ষণ ফিরে এসেছিল এবং এই ঘটনার পরেও তার জীবনের অনেক ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ওড়িশায় শ্রী চৈতন্যদেবের জগন্নাথ বিগ্রহে লীন হয়ে যাওয়ার তত্ত্বটি প্রবলভাবে গৃহীত। জগন্নাথ বিগ্রহে মহাপ্রভু লীন হয়ে যাওয়ার কথা প্রথম প্রচার করেন পঞ্চশখর অন্যতম অচ্যুতানন্দ। তিনি এই কথার উল্লেখ করেন তাঁর রচিত গ্রন্থ শূন্য সংহিতা। প্রভাত মুখার্জি জানিয়েছেন অচ্যুতানন্দ নাকি চৈতন্যদেবের জগন্নাথ তথা দারুব্রহ্মে লীন হয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী। জগন্নাথ মহাপ্রভু শ্রী অঙ্গে বিদ্যুন প্রায় মিশিগলে। দিবাকর দাস পঞ্চসখা সম্প্রদায়ের পরবর্তীকালীন সাধক। দিবাকর দাসের মতে চৈতন্য আর নীলাচলে থাকা উচিত নয় মনে করে নিজ ধামে চলে যাওয়ার কথা ভাবেন। থিবারও উচিত নন্য হয় নিজ ধামকু জীবী মহি। প্রভু অন্তর্ধান হলেন, রাজা মনোচ্ছন্ন হলেন এবং পূর্বে ইহিরু আসিথিলে লেউটি তহি প্রবেশিলে। দিবাকর দাস পরিষ্কার জানালেন যেখান থেকে চৈতন্য এসেছিলেন ফিরতি সেইখানেই প্রবেশ করলেন। তার আগেই দিবাকর দাস বলেছেন, এমন্ত ভাবি শ্রী চৈতন্য শ্রী জগন্নাথ অঙ্গে লীন গোপন হইলে সদেহে দেখি কাহার দৃষ্টি নহে। অর্থাৎ জগন্নাথে লীন হওয়ার কথা আলতো করে বলেই আমাদের জানিয়ে দিয়েছেন যে মহাপ্রভু স্বদেহেই গোপন হয়েছেন, কেউ তাকে আর দেখতে পেলেন না। আষাঢ় মাসের রথের সময় পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বিগ্রহে বিলীন হয়ে যাওয়ার কাহিনীতে একটি বড় সড়ো ফাঁক ছিল। সময় যত এগিয়েছিল সেই ফাঁক দিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিচ্ছিল। ফাঁকটি হলো, রথের সময় জগন্নাথ মূর্তি মূল মন্দিরে আদৌ অবস্থান করে না, সে সময় তিনি থাকেন গুন্ডিচা বাড়িতে। সেই গুন্ডিচা বাড়িতে জগন্নাথ বিগ্রহে বিলীন হয়ে যাওয়ার কথা বললেন লোচন দাস অন্তর্ধানের অনেক দিন বাদে। অচ্যুতানন্দ মূল দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা বলেননি। লোচন দাস এবার বললেন দরজা বন্ধ হলো, চৈতন্য জগন্নাথে লীন হয়ে গেলেন। লোচন দাসের বর্ণনা অনুসারে সে সময় নীলাচলে উপস্থিত ছিলেন শ্রীবাস পণ্ডিত, মুকুন্দ দত্ত, বাসুদেব, গোবিন্দ, সনাতন এবং হরিদাস। যদি একথা মেনেও নি সনাতন সে সময় নীলাচলে উপস্থিত ছিলেন, হরিদাস নিয়ে এক গণ্ডগোল হয়ে গেছে। একে তো কোন হরিদাস সে কথা লোচন দাস বলেননি, তাই যে দুজন হরিদাসের কথা আমরা জানি সেই দুজনেই প্রাণ ত্যাগ করেছেন চৈতন্যের অন্তর্ধানের আগেই। একটি কল্পিত কাহিনী প্রতিষ্ঠা করতে গিয়ে বাকি সকলের মতন লোচন দাসও স্থান কাল পাত্রমিত্র গণ্ডগোল করে বসেছিলেন। চৈতন্যদেবকে পুরীতে গুপ্ত হত্যা করা হয়েছিল, এই তত্ত্বটি সবচেয়ে বেশি মানুষের মনে ঠাঁই পেয়েছে শ্রদ্ধেয় জয়দেব মুখোপাধ্যায়ের কাহা গেলে তোমা পাই এই উপন্যাসটি পড়ে। সেখানে প্রভুজি নামক এক চরিত্র উপন্যাসের মূল চরিত্র আনন্দকে চৈতন্যদেবের সমাধি দেখিয়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু প্রথম খণ্ড সমাপ্ত হওয়া পর্যন্ত সেটি উনি দেখিয়ে দেননি। দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হওয়ার আগেই জয়দেববাবু নিহত হন। যদিও প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার 18 বছর পর তিনি নিহত হন, তবু এমন গল্প ছড়ালো যে তিনি তথ্য হাতে পাওয়ার দিনই নিহত হন। চৈতন্য গবেষক জয়দেব মুখোপাধ্যায় মহাশয়কে প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় 1956 সালের 5ই অগস্ট তারিখে একটি পত্রে জানান, শ্রী মহাপ্রভু চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং সন্ন্যাস চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও।
আলোচ্য বিষয় হলো যে কোনো হত্যা, সেটি গুপ্ত হোক বা প্রকাশ্যে, সংঘটিত হলে সর্বপ্রথম তার একটি মোটিভ অবশ্যই থাকতে হবে। এর সঙ্গে থাকতে হবে সেই অপরাধ সংঘটিত করার উপযুক্ত সুযোগ। চৈতন্যদেব প্রথম দিনের পরে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেন না। পাণ্ডাদের দৈনন্দিন কাজকর্মে কোনো বাধা চৈতন্যের কারণে কখনোই ঘটেনি। চৈতন্য ছিলেন নির্লোভ, কৃচ্ছ সাধনে রত এক বৈরাগী। রাজার থেকে কোনো পার্থিব বিষয় তিনি গ্রহণ করতেন না যাতে পাণ্ডাদের ঈর্ষার কারণ হতে পারে। বরং চৈতন্যের প্রভাবে অনেক বৌদ্ধ বৈষ্ণব ধর্মে আগ্রহী হচ্ছিলেন। পঞ্চসখার ভক্ত শিষ্যরা জগন্নাথ মন্দিরে আসছিলেন। বাংলা থেকে দলে দলে ভক্ত চৈতন্যের কারণে পুরীর জগন্নাথ মন্দিরে আসা শুরু করেছিলেন। দক্ষিণ ভারতেও চৈতন্যের কারণে পুরীতে আসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল। সব মিলিয়ে জগন্নাথ মন্দিরে ভক্তদের আনাগোনা বেড়ে যাওয়ায় পাণ্ডাদের রোজগার অনেক বেড়ে গিয়েছিল। ঠিক যেমন রামকৃষ্ণের জন্য দক্ষিণেশ্বর বা বামাখ্যাপার জন্য তারাপীঠে ভক্তদের আনাগোনা বৃদ্ধি হওয়ার পুরোহিতদের ও মন্দির কমিটির আর্থিক আয় বেড়ে গেছিল। বলা হয় চৈতন্যের আচণ্ডাল প্রীতি ব্রাহ্মণ পাণ্ডাদের না পছন্দ ছিল। এ বিষয়ে আমরা দেখেছি যবন হরিদাস পুরীতে থাকলেও মন্দিরে কখনো প্রবেশ করেননি। রূপ সনাতন মুসলমান রাজার কর্মচারী ছিলেন বলে নীলাচলে এলে নিজেরা কুণ্ঠিত থাকতেন যাতে তাদের মাধ্যমে স্পর্শদোষ না ঘটে। অর্থাৎ পাণ্ডাদের ব্রাহ্মণ্যবাদে কোনো বিঘ্ন চৈতন্য বা তার পরিকররা করতেন না। তারা নিজেরা জাতিভেদ ও বর্ণভেদ মানতেন না। তবে জগন্নাথ মন্দিরের অহিন্দু প্রবেশ বা দেবদাসী প্রথা নিয়ে পাণ্ডাদের বিরোধিতা করেননি। চৈতন্যের কারণে পাণ্ডাদের বিন্দু মাত্র অসুবিধা হয়নি। তাই বলা যায় যে এমন সোনার ডিমপাড়া হাঁসকে কেন পাণ্ডারা অকারণে খুন করবেন। এছাড়াও জগন্নাথ মন্দিরের লিপিকরদের 3 ভ্রাতা ভগ্নী শিখি, মুরারি এবং মাধবী মাহাতি ছিলেন চৈতন্যদেবের একান্ত পার্ষদ। কাশী মিশ্র ছিলেন জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাজার প্রতিনিধি। তিনি চৈতন্যদেবকে এতটাই পছন্দ করতেন যে তাঁরই গৃহে চৈতন্যদেব প্রায় 20 বছর ছিলেন। এছাড়া ছিলেন তাঁর সর্বক্ষণের সঙ্গী স্বরূপ দামোদর ও রঘুনাথ দাস গোস্বামী এবং দেহরক্ষী কাশীশ্বর ও সেবক গোবিন্দ। এই একান্ত লোকজনদের নজর এড়িয়ে বাকি পাণ্ডাদের কেউ বা কারা চৈতন্যদেবকে হত্যা করে ফেললেন? সেটা কি সম্ভব? এই ঘনিষ্ঠদের কেউই সেদিন মন্দিরে উপস্থিত ছিলেন না। এতগুলো মানুষ দল বেঁধে একজোটে সেদিন অনুপস্থিত হয়ে গেলেন। বৃন্দাবন দাস জানিয়েছেন চৈতন্য জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন না প্রতিজ্ঞা করেছিলেন প্রথম দিনের পরেই। আজি হইতে আমি এই বলি দড়াইয়া জগন্নাথ দেখিবাং বাহিরে থাকিয়া, অভ্যন্তরে আমি আর প্রবেশ নহিব, গরুড়ের পাছে রই ঈশ্বর দেখিব। আমরা জানি 1510-এ প্রথম দিন বাদে 1533-এ শেষ দিন ছাড়া কোনো দিনই তিনি গর্ভগৃহে প্রবেশ করেননি। 23 বছরে কোনো দিন যেখানে প্রবেশ করেননি সেইখানে সেদিন যাবেন এবং তার ঘনিষ্ঠরা সকলেই সেদিন অনুপস্থিত থাকবেন, এতটা কাকতালীয় ঘটনা সম্ভব নয় মোটেই। ঘনিষ্ঠ এবং প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন বলে দাবি করেছেন তিনি হলেন পঞ্চসখার অচ্যুতানন্দ। তিনি আবার বলেছেন, স্বয়ং মহারাজ প্রতাপরুদ্র দ্বারের সামনে দাঁড়িয়েছিলেন। কার ঘাড়ে কটা মাথা সম্রাটের সামনে হত্যা করা এবং মরদেহ লোপাট করে দেবে পাণ্ডারা? বলা হয় চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল এবং তার অনেক ঘনিষ্ঠ পার্ষদকেও হত্যা করা হয়েছিল। এ কথাও বলা হয় যে চৈতন্য হত্যার পরে দীর্ঘ 50 বছর নাম সংকীর্তন ওড়িশাতে বন্ধ ছিল। গোবিন্দ বিদ্যাধরের ভয়ে চৈতন্যদেবের বিষয়ে সমস্ত চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। এ কথা সত্যি যে গোবিন্দ বিদ্যাধরকে কখনো চৈতন্যের কাছে আসতে দেখা যায়নি। গোবিন্দ বিদ্যাধর জগন্নাথ মন্দিরে বিশেষ আসতেন বলে মনে হয় না। চৈতন্যদেবকে হত্যা করার গোবিন্দ বিদ্যাধরের মোটিভ বিশেষ জোরালো নয়।
গোবিন্দ বিদ্যাধর ওড়িশা সেনার নর্দার্ন কমান্ডের প্রধান ছিলেন এবং 1510 থেকে কলিঙ্গ এলাকার সামন্ত প্রভু ছিলেন। 1514 থেকে 1515 সালে গৌড়ের সঙ্গে যুদ্ধে প্রতাপে জয়লাভ করার পিছনে গোবিন্দর সক্রিয় ভূমিকা ছিল। সম্ভবত 1540 সনে, এই সালটি বিতর্কিত, পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে প্রতাপরুদ্র বৃন্দাবন যাওয়ার পথে অসুস্থ হয়ে রামচন্দ্রপুরে মারা যান। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ময়ূরভঞ্জের সরকারি রিপোর্ট অনুযায়ী প্রতাপরুদ্র সে সময় সঙ্গে করে চৈতন্যদেবের দারু মূর্তি নিয়ে যাচ্ছিলেন। অসুস্থ রাজা পাণ্ডাদের ডেকে জমি ও সম্পত্তি দান করে সেখানে চৈতন্যদেবের মূর্তি প্রতিষ্ঠা করেন মারা যাওয়ার আগে। প্রতাপকে গুপ্ত হত্যা করা হলে এত কিছু করা সম্ভব হতো না। পরবর্তী সময়ে ভঞ্জরা রামচন্দ্রপুরের নাম বদলে প্রতাপপুর করে দেন সম্মানবশত। প্রতাপরুদ্রের মৃত্যুর পরে অল্প সময়ের জন্য তার 2 ছেলে রাজা হন। তারপরে গোবিন্দ বিদ্যাধর ক্ষমতা দখল করেন। প্রতাপকে গুপ্ত হত্যা এবং গোবিন্দ রাজা হওয়ার মাঝে প্রায় 2 বছর সময় অন্তর ছিল। গোবিন্দ বিদ্যাধরের সিংহাসনের ওপর লোভ ও ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয় প্রকৃতপক্ষে প্রতাপরুদ্রের মৃত্যুর পর। চৈতন্যদেবের অন্তর্ধানে গোবিন্দের সক্রিয় ভূমিকা আমাদের নজরে আসছে না। চৈতন্যদেবের 1533-এ হঠাৎই নিরুদ্দেশের পরে পুরী কেন বাংলাতেও নাম সংকীর্তনের চল কমে গিয়েছিল। নীলাচলে 50 বছর নাম সংকীর্তন বন্ধ ছিল এ কথা ঠিক নয়, বন্ধ এমনি হয়ে উঠেছিল। শ্যামানন্দ ও রসিকানন্দের প্রভাবে ওড়িশার অনেক সামন্ত প্রভুরা বৈষ্ণব হয়ে উঠলে চৈতন্য চর্চা ও নাম সংকীর্তনের ঢেউ শুরু হয় সেই সময়। কতগুলো মত প্রচলন আছে এবং কোন মতটা প্রবলভাবে প্রচলিত? মোটামুটি আপনারা তো এ বিষয়ে আলোচনা করছেনই। এইরকম মতের সংখ্যা যদি বলেন 7টি মত আছে, কিন্তু ভক্তদের আনন্দের কথা বলি এবং গবেষকদের অত্যন্ত ব্যর্থতার কথা বলি, এই 7টি মতের মধ্যে একটি মত কিন্তু প্রমাণিত হয়। আপনারা দেখতে পারেন, আপনারা ওই গবেষণা পত্রগুলি দেখতে পারেন, কেউ প্রমাণ করতে পারে না। প্রমাণিত হয়নি বলেই তো আমাদের এই শো। এবার হচ্ছে কথা কি, আমি একটু আগে শুনছিলাম যে বলছিলেন গর্ভগৃহে তার শরীরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। আপনারা জানেন নিশ্চয়ই 1565 সালে কালা পাহাড় পুরী ধ্বংস করে দিয়েছিল। মানে মূল স্ট্রাকচারটা ঠিক ছিল, কিন্তু তার সমস্ত মানে ভূমি খনন করে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার কিছু আগে মহাপ্রভু বলতে পুরীর মানুষজন মহাপ্রভু কিন্তু জগন্নাথ দেবকে বলে। সেই জগন্নাথ দেবকে বা তার ব্রহ্ম বস্তুকে নিয়ে তার ভক্তরা বা তার সেবকরা চিল্কায় চলে যায়। এবং যদি মানে শ্রী চৈতন্যদেবকে হত্যা করে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, পরে যখন মন্দির সংস্কার হয়েছিল তখন তো তার কিছু অন্তত ইঙ্গিত পাওয়া যেত। মানে 1565 পরের কথা বলছি। হ্যাঁ, মানে 65 পরে, 1565 পরের কথা বলছি। সেরকম করে ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি। বেশ, 2000 সালের 25শে জুন জানা যায় পুরীর মন্দির সংস্কারের সময় আর্কিওলজিক্যাল সার্ভের কর্মীরা এক প্রাচীরের মধ্যে থেকে 2টি কঙ্কাল উদ্ধার করেছেন। তার মধ্যে একটি কঙ্কাল লম্বায় প্রায় 6.5 ফুট, এখানেই ঘটনা। তো অনেকে 2 4 করার চেষ্টা করেন, তাহলে কি সেটাই চৈতন্যের দেহাবশেষ? চৈতন্য গবেষকদের আরেকটা ধারণা, আরো একটি কঙ্কাল স্বরূপ দামোদরের হলেও হতে পারে। এই চৈতন্য ভক্ত কোনোভাবে গুপ্ত হত্যার পর মহাপ্রভুর মৃতদেহ দেখে ফেলেছিলেন, তাই প্রমাণ লোপাট করতে তাকেও খুন করা হয়। এই যে তত্ত্বটা, এই তত্ত্বটার সঙ্গে আপনি কতটা একমত? আপনি আমায় বলতে পারেন কি, একটা মানুষের স্কেলিটন কঙ্কাল মাটির মধ্যে কতদিন অবিকৃতভাবে থাকতে পারে? সেটা কি ওই 533 থেকে 2000 সাল পর্যন্ত একটা কঙ্কাল অবিকৃত থাকতে পারে কি? এটা বৈজ্ঞানিকরা উত্তর দেবেন। বেশ ভালো প্রশ্ন। আমার মনে হয় এটা হয় না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তিনি যদি শ্রীকৃষ্ণই হন
আমি বিশ্বাস করি শ্রীকৃষ্ণ, অন্য লোকে নাও বিশ্বাস করতে পারে, তাই যদি হন তাহলে তিনি কি করবেন, তিনি কি করেছেন, এটা কি সাধারণ মানুষের পক্ষে তার অজ্ঞাতে জানা সম্ভব? পুরীর পরে তাহলে কোথায় জানবো আগামী পর্বে।